বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের আজকে তৃতীয় ক্লাস। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা গত ক্লাসেরই অংশ ছিল, কালকে শেষ করা যায়নি। আজকে অল্প কিছুক্ষণ হবে, ক্লাসটা খুব দীর্ঘায়িত হবে না। বেসিক ক্লাসগুলোর পরবর্তীতে আমরা যে বাকি যে ক্লাসগুলো আছে এগুলোর একটা শিডিউল আমরা দিয়ে দেব। অ্যাকচুয়ালি শিডিউল মেনটেন করা যায় না, কারণ হচ্ছে যে আমি প্রতিদিন কি পরিমাণ ক্লাস নেব দেখা যাচ্ছে, মানে অনেক ডিসকাশন, মানে যতটুকু দরকারের চেয়ে অনেক সময় আমরা একটু বেশি বাড়তি ডিসকাশনও করতেছি, মানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো। তো সেই জন্য ক্লাসগুলো একটু আমরা তারপরে একটা রাফ শিডিউল আজকে দিয়ে দেব, ওইটা হিসাবে আমরা চেষ্টা করবো নিয়ে নেওয়ার জন্য। আজকে আমরা কয়েকটা ড্রাগের আলোচনা করব এখানে। ডায়াজেপাম, এটা বেনজোডায়াজেপিন। আমরা জানি এটা একটা সিডেটিভ ড্রাগ। হ্যাঁ, তো ডায়াজেপাম পিডিয়াট্রিক্স ওয়ার্ডে কখন কখন ব্যবহার হয় এটার একটু ডোজটা আমরা একটু জেনে রাখি। এটা মেইনলি যে আমাদের যে ফেব্রাইল কনভালশন, দেখা যায় কিছু কিছু বাচ্চা তাদের জ্বর ওঠার পরে যদি টেম্পারেচার 102 এর উপরে চলে যায়, তখন তাদের খিঁচুনি শুরু হয়, কনভালশন হয়। হ্যাঁ, কনভালশনের বাচ্চাগুলোর মা তাদেরকে যেভাবে নিয়ে আসবে বিভিন্ন ভাবে, যে তার জ্বরের পরে সে হাত পা শক্ত করে ফেলছে, অথবা বলবে যে সে আকাশের দিকে তাকিয়ে আছে, অথবা বলবে মানে একটা অ্যাবনর্মাল তারা প্রেজেন্টেশনের কথা বলবে, যেটা ইউজুয়াল প্রেজেন্টেশন হয় না জ্বরের মধ্যে। তোমার দিয়েছি তো। তো এরকম একটা এখন আসবে, প্রেজেন্টেশন নিয়ে বাচ্চার মা এইটা আমি আসতে বাই পারে। করছি, সব তথ্য না আছে, ওটা বাই করছি, ওটা নিয়ে উত্তম। তবে মাইকগুলো অফ করে দেন সব। এখন যে বিষয়টা আছে, যে এটা হচ্ছে যে যদি এরকম কোনো বাচ্চা যদি আসে, ফিব্রিল কনভালশনের পেশেন্ট যদি আসে, তো কনভালশন যদি দীর্ঘ সময় যদি কনভালশন হতে থাকে, সেক্ষেত্রে নিউরোলজিক্যাল ড্যামেজ হয়। নিউরোলজিক্যাল ড্যামেজ প্রিভেন্ট করার জন্য, কনভালশন যাতে না হয়, যে টেম্পারেচার বাড়লেও যাতে কনভালশন না হয়, সেই জন্য ডায়াজেপাম দেওয়া হয়। তাহলে ডায়াজেপামটা পেডিয়াট্রিক্সে মেইনলি ফেব্রাইল কনভালশনের জন্য একটা ড্রাগ হিসেবে ব্যবহার হয়। তো এটার ডোজটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডে, মানে একদিনে সর্বোচ্চ প্রতি কেজিতে 0.5 মিলিগ্রাম। অথবা যদি আমরা 10 কেজি হিসাব করি, 10 কেজিতে দৈনিক 5 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে। কারণ এটা ইনজেকশন ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। একটা বাচ্চা যদি অ্যাক্টিভ কনভালশন নিয়ে আসে, ডাইরেক্ট তার কনভালশন হচ্ছে, ফিভার এবং কনভালশন নিয়ে হচ্ছে, তখন তাকে ইনজেক্টাবল ফর্মটা দেওয়া হয়। ইনজেক্টাবল ফর্মটা আবার এখানে আইভি দেওয়া হয় না, এটা পার রেক্টালি দেওয়া হয়। আর যেটা আছে, যদি মানে অ্যাক্টিভ কনভালশন যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি দেওয়া হয়, ওইটা ট্যাবলেট ফর্মটা দেওয়া হয়, যাতে করে পরবর্তীতে কনভালশন না হয়। সাপোজ বাসায় খিঁচুনি হয়েছিল, 2 মিনিট থেকে খিঁচুনি চলে গেছে, এখন হসপিটালে নিয়ে আসছে। হসপিটালে নিয়ে আসার পরে তখন তাকে আর পার রেক্টাল দেওয়া লাগবে না, তখন তাকে মেনটেনিং ডোজ হিসাবে পরবর্তীতে যে কয়দিন জ্বর থাকে ওই কয়দিন তাকে ওরাল ফর্মে দিয়ে দিবে, ট্যাবলেট ফর্মটা দিবে। ইনজেকশনের ডোজটা এটা সেডিল নামে পাওয়া যায়, ইনজেকশন সেডিল। তো সেডিল এটা 2 ml এর একটা অ্যাম্পুল থাকে, ছোট 2 ml এর একটা অ্যাম্পুল থাকে। ওই 2 ml এর মধ্যে থাকে 10 মিলিগ্রাম। আমাদের যে লোডিং ডোজটা আছে সেটা হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি। এখন যদি 10 কেজি যদি ওয়েট হয়, তাহলে আমরা এখানে একটু যদি আমরা লক্ষ্য করি, যে আমাদের 2 ml এর মধ্যে থাকে 10 মিলিগ্রাম, তাহলে 1 ml এর মধ্যে থাকবে 5 মিলিগ্রাম। 1 ml এর মধ্যে যদি 5 মিলিগ্রাম থাকে, তাহলে প্রতি কেজিতে 0.5 মিলিগ্রাম, 0.5 × 10 যদি আমরা 10 কেজি হিসাব করি, তাহলে 10 কেজি বাচ্চার জন্য 5 মিলিগ্রাম পাবে। তাহলে 10 কেজি বাচ্চার জন্য 5 মিলিগ্রাম হলে 5 মিলিগ্রাম সমান 1 ml। তার মানে 10 কেজিতে 1 ml। 10 কেজিতে যদি 1 ml হয়, প্রতি কেজিতে 0.1 ml। তাহলে 5 কেজি হলে 0.5 ml, 7 কেজি হলে 0.7 ml, 8 কেজি হলে 0.8 ml। এভাবে এটা একটু মনে রাখতে হবে সেডিলের ডোজটা। এটা তো ইনজেক্টেবল ফরম্যাটটা। হ্যাঁ, এটা ইনজেক্টেবল ফর্মটা। ওরাল ফর্মটা আমরা একটু আলোচনা করতেছি একটু পরে। তাহলে ইনজেকশন আমরা কি দেব, যে অ্যাক্টিভ কনভালশন নিয়ে আসছে বাচ্চা, ফেব্রাইল কনভালশন, তাহলে সেডিল 10 মিলিগ্রাম পার 2 ml।
এখন 10 কেজির বাচ্চার একটা অর্ডার যদি আমরা দেই, তাহলে আমরা 1 ml নেব আর 5 ml ডিস্টিল ওয়াটার নিয়ে দুইটাকে একসাথে করে আমরা পার রেক্টারে দেবো। ডিস্টিল ওয়াটারটা কেন নেওয়া হচ্ছে? ডিস্টিল ওয়াটারটা যদি না দেয় তাহলে ওই যে বাটারফ্লাই যে ইয়াটা নেওয়া হয় ওইটার মধ্যেই দেখা যাচ্ছে মেডিসিনটা থেকে যাচ্ছে, পরিপূর্ণ যাচ্ছে না, সেই জন্য ডিস্টিল ওয়াটারটা অ্যাডজাস্ট করে এটা দেওয়া হয়। এখন আমরা যদি ট্যাবলেট ফর্মটা দেখি, ডায়াজেপাম, এটা ট্যাবলেটটাও সেডিল নামে পাওয়া যায়। হ্যাঁ, তো সেডিল নামে ট্যাবলেটের মেইনটেনিং ডোজটা হবে 0.3 থেকে 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডে। ভাই- ভাইয়া, সবার ক্ষেত্রে কি 5 ml হচ্ছে নর্মাল সলিউশন? হ্যাঁ, আমরা সবার ক্ষেত্রে। তাহলে আমাদের যে ট্যাবলেট ফর্মে যেটা আছে সেটা হচ্ছে 0.3 থেকে 0.5 মিলিগ্রাম। তাহলে 5 মিলিগ্রাম দ্বারাই মনে রাখতে পারেন, যদি 5 মিলিগ্রাম দ্বারা আমরা দেই তাহলে ট্যাবলেটটা 5 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। তাহলে 10 কেজির একটা বাচ্চাকে আপনি 5 মিলিগ্রাম দিবেন একদিনে, তাহলে এটা আপনি মানে সকালে অর্ধেক রাত্রে অর্ধেক দিতে পারেন। হাফ জিরো হাফ করে আপনি দিবেন, বাচ্চার মাকে একটু বুঝাই দিতে হবে। হ্যাঁ, বয়স যদি 6-7 মাসও হয়, 8 মাসও হয়, সেক্ষেত্রেও আপনার এই ট্যাবলেট সেরিনটা আপনি দিতে পারবেন। মানে যাদের ফেব্রাইল কনভালশন হবে তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে। এবং ডোজটা মেনটেন করতে বলবেন যে এতটুকু দেবেন। যদি আরো কম আসে সেটা 1/3 আসলে 1/3 দেবেন, যতটুকু আসে। আমরা এখানে 10 কেজির হিসাব দিলাম যে 10 কেজিতে সে এতটুকু পাচ্ছে। তাহলে সাপোজ একটা বাচ্চার ওজন যদি হয় 7 কেজি, তাহলে সে কতটুকু পাবে? তাহলে 7 কেজিতে যদি আমরা সহজভাবে যদি হিসাব করি, তাহলে 7 কেজিতে যদি আমরা 0.5 ধরি, তাহলে কতটুকু পাচ্ছে? 3.5 মিলিগ্রাম পাচ্ছে সারাদিনে। তাহলে 3.5 মিলিগ্রাম যদি সে একদিনে পায়, তাহলে এক বেলায় কতটুকু পাবে? তাহলে আমরা যদি ট্যাবলেটটাকে 3 ভাগ করি, তাহলে 1/3 করে দিলে মোটামুটি 1/3 করে দিলে 1.5 হলে 3 বেলায় 3, এরপরে 4.5 মিলিগ্রাম, মোটামুটি ডোজের কাছাকাছি চলে যাচ্ছে। 0.3 থেকে 0.5 একটা রেঞ্জ তো। তাহলে যদি 7 কেজি হয়, তাহলে আমরা যদি তাকে বলি যে আপনি 1/3 করে দেবেন, তাহলেও হবে। এখন এখানে কয়েকটা বিষয় একটু মনে রাখবেন। এটার ডোজটা আপনারা জানেন, সবাই জানেন। যে বিষয়গুলো এখন মনে রাখবেন, যে কোনো বাচ্চার যদি ফেব্রাইল কনভালশন হয়, বাচ্চার মা যদি নিয়ে আসে, তাদেরকে কয়েকটা বিষয় অ্যাকচুয়ালি কাউন্সেলিং করা লাগে। কাউন্সেলিং যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে কোনো বাচ্চার যদি কোনো একবার যদি জ্বরের সাথে খিঁচুনি আসে, ফেব্রাইল কনভালশন যদি কারো একবার হয়, এবং এটা যদি আদার্স কোনো সেকেন্ডারি কজ না থাকে, কনভালশন আরো যেসব কারণে হয়ে থাকে, যদি ওই ধরনের কোনো কজ না থাকে, যেমন এপিলেপসি না থাকে, কোনো ইনফেকশন না থাকে, হাইপোগ্লাইসেমিয়া না থাকে, মেনিনজাইটিস না থাকে, অথবা এনকেফালাইটিস না থাকে, এরকম যদি সেকেন্ডারি কোনো কজ নাই, শুধুমাত্র জ্বর থেকে তার কনভালশন হলো, যদি এরকম হয়, তাহলে তাদের বয়স মোটামুটি 7-8 বছর পর্যন্ত তাদের এটা রিপিট হতে পারে। কনভালশনটা তাদের রিপিট হতে পারে, পরবর্তীতে আবার হতে পারে, রিকারেন্স হতে পারে। তো এই রিকারেন্স কনভালশন প্রিভেন্ট করার জন্য বাচ্চার মাকে যেটা আপনি কাউন্সেলিং করে দিতে হবে, সেটা হচ্ছে যে একবার যদি ফার্স্ট টাইম যদি আসে, যে বাচ্চার এখন তো আপনার এই বাচ্চার তাপমাত্রা বাড়ার সাথে আপনার খিঁচুনি হয়েছে, এটা ভবিষ্যতেও তার এমন হতে পারে। সেই জন্য আপনি একটা থার্মোমিটার কিনে রাখবেন। যদি কখনো দেখেন যে তার জ্বর উঠছে এবং টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন আপনি তাকে সেডিল ট্যাবলেটটা আপনার কাছে রাখবেন, সেডিল ট্যাবলেটটা খাওয়াবেন। এটা আগে এই জিনিসটা বলা হতো, কিন্তু এখন যে ফিভারের যে ভ্যারিয়েন্ট গুলো চেঞ্জ হচ্ছে, ভাইরাল ফিভার আমরা যদি বলি, ফ্লু জনিত যে ফিভার গুলো আছে, সবগুলো ফিভারের এখন যে আগে যে ধরনের বৈশিষ্ট্য নিয়ে জ্বরগুলো দেখা দিত, এখন এটা টোটালি চেঞ্জ। দেখা গেছে আগে নর্মাল যে ইনফ্লুয়েঞ্জা অথবা ফ্লু জনিত যে ফিভার, ওইটা লো গ্রেড ফিভার থাকতো। আর এখন হঠাৎ যে কোনো ভাইরাল ফিভার, আজকে লো গ্রেড তো কালকে হঠাৎ করে মানে এটা হাই গ্রেড টেম্পারেচার হয়ে যায়। তো যদি এরকম হাই গ্রেড টেম্পারেচার হয়ে যায়, তাহলে তো হঠাৎ করে তার কনভালশন শুরু হবে। তো এই হঠাৎ করে কনভালশনটা বন্ধ করার জন্য যাদের ফেব্রাইল কনভালশনের কোনো একবার কনভালশনের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে মোটামুটি প্রোফাইলিকটিক্যালি আপনি যে মেজারমেন্টটা নেবেন, যে তার যখনই জ্বর আসবে,
কারণ আপনি জানেন না যে জ্বর 102 আসবে কি আসবে না, এটা তো আমারও জানা নাই, আপনারও জানা নাই। এটা ফিভারের নেচার, বাচ্চার বডি ফাংশন সবকিছুর উপর ডিপেন্ড করবে। এখন আমরা যদি বলি যে তার জ্বর আসলে তার 101 ডিগ্রি হলে বা 2 ডিগ্রি হলে বা তখন বা হাই গ্রেড টেম্পারেচার হলে আপনি তার সেডিল শুরু করবেন, বিষয়টা এমন না। কেউ যদি একবার ফেব্রাইল কনভালশন নিয়ে আসে, তার ক্ষেত্রে একটা ইন জেনারেল যে কাউন্সেলিংটা হবে, যে তার ভবিষ্যতে যখনই জ্বর আসবে, যখন আপনি দেখতেছেন যে তার জ্বর আসছে, তখনই আপনি তার জন্য নাপার সাথে আপনি সেডিলটা শুরু করবেন। সেডিলটা কতদিন কন্টিনিউ করবেন? মিনিমাম 7 থেকে 9 দিন। আমাদের দেশে যে ভাইরাল ফিভারের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো যদি আমরা দেখি, এগুলো 5 থেকে 7 দিন লাগে ভালো হতে, কারো ক্ষেত্রে 10 দিন পর্যন্ত লাগে। তাহলে আপনি 10 দিন পর্যন্ত আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। কারণ আপনি 7 দিন দিলেন, অষ্টম দিন দেখা যাচ্ছে তার আবার জ্বর চলে আসছে, তো 10 দিন পর্যন্ত কেউ যদি মানে টেম্পারেচার যদি নর্মাল থাকে, 10 দিনের পরে জ্বর আর থাকে না ইউজুয়ালি ভাইরাল ফিভার গুলো। তো সেই ক্ষেত্রে আপনি তাকে বলে দেবেন যে বাচ্চার যখনই কখনো জ্বর আসবে, তখন আপনি তার নাপা আগে খাওয়াতে পারেন কি পারেন না, নাপার জন্য আপনি বাজারে যেতে হবে, কিন্তু আপনি এই ওষুধটা আপনি তাকে শুরু করবেন। ওইটা আপনি কাউন্সেলিং এর পাশে মানে এটা লিখে দিবেন যে ভবিষ্যতে যখনই জ্বর আসবে আপনি সেডিল এবং নাপা শুরু করবেন, সেডিলের ডোজটা এতটুকু হবে। মোটামুটি 1 বছর পর্যন্ত বাচ্চার ওজন খুব একটা বাড়ে না, 1 বছর পর পর তো সবাই ফলো আপে আসে। তো দেখা যাচ্ছে আপনি 1 বছর বয়সের একটা বাচ্চাকে ডোজ দিলেন, মানে সেডিলের যে ডোজটা দিলেন, এটা কিন্তু পরবর্তী 1 বছর পর্যন্ত এই ডোজে কন্টিনিউ করতে পারবে। কারণ প্রথম 1 বছরে বাচ্চার ওজন 10 কেজি থাকে, পরের 1 বছরে মাত্র 2 কেজি বাড়ে। প্রথম 2 মাস থেকে 1 বছর মানে জন্মের পর প্রথম মাস থেকে 1 বছর পর্যন্ত প্রতি মাসে বাচ্চাদের গ্রোথ 1 কেজি করে বাড়তে থাকে। কিন্তু যখন 1 বছর হয়ে যায়, তখন এরপরে প্রতি বছর জাস্ট 2 কেজি বাড়ে, এর চেয়ে বেশি বাড়ে না। কারো কারো ক্ষেত্রে বাড়তে পারে, নর্মাল হেলদি বেবি যেটা আছে সেখানে মাত্র 2 কেজি করে বাড়ে। সেই জন্য আপনি যে ডোজটা দিবেন সেই ডোজটা তারা কন্টিনিউ করতে পারবে, সেটা আপনি একটু লিখে দিবেন। ওটা আমরা ফেব্রাইল কনভালশনের ক্লাসে আবার আলোচনা করব, এখানে একটু জাস্ট ধারণা দিয়ে রাখলাম। এবার আমরা দেখি হাইড্রোকর্টিসন। হাইড্রোকর্টিসনটা অ্যাকচুয়ালি একটু ইম্পর্টেন্ট। অনেক ভাই সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে সেরিল ট্যাবলেটটা কি ফর্মে কিভাবে খাওয়াবে যারা 1-2 বছরের বাচ্চা? তাদেরকে তো ওই যে ট্যাবলেটটা ভেঙে ওখানে তো পুরাটা আর খাওয়াইতে পারবে না, ওটা গুঁড়া করে একটু পানি মিশাই খাওয়াবে। আর যদি দুধ মিশাই খাওয়াইতে চায় সেটাও পারবে, কোনো অসুবিধা নাই। যেভাবে খাওয়ানোটা সুবিধা হয়, ওটা তো আর ট্যাবলেট শক্ত ফর্মে খাওয়াবে না, ওটাকে একটু গুঁড়া করে তারপরে খাওয়াবে। এটার তো কোনো এজ লিমিটেশন নাই যে না এত মাস বয়সের নিচে খাওয়ানো যাবে না বা এত মাস বয়সের পরের থেকে খাওয়াইতে হবে এরকম? না না, কোনো এজ লিমিটেশন নেই এটা। এবার আসি আমরা হাইড্রোকর্টিসন। এক্ষেত্রে ক্লোবাজামের কোনো ভূমিকা আছে? যে ক্লোনাজেপাম, এক্ষেত্রে ক্লোবাজামের কোনো ভূমিকা? ক্লোবাজাম বোঝা যাচ্ছে না কথাটা, সাউন্ডটা ক্লিয়ার না। আমি বলছি স্যার উনি এক্ষেত্রে বলতে চাচ্ছেন ক্লোবাজাম ক্লোবের ট্যাবলেট। একটু আমাদের যে এখানে মেসেজ আছে ওখানে একটু লিখে দেন, হ্যাঁ, কথা ক্লিয়ার আসতেছে না, আপনাদের একটা সাউন্ড আসতেছে। স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় মানে আমি প্রেসক্রিপশন পেয়েছিলাম যে সিনিয়র স্যার হচ্ছে ক্লোবাজাম মানে ক্লোব নামে ওটা প্র্যাকটিস করেন আর কি ডাইজিপামের জায়গায়। না, এখনো পর্যন্ত ফার্স্ট লাইনটা হচ্ছে ডায়াজেপাম, তো যতক্ষণ ফার্স্ট লাইন ডায়াজেপাম থাকবে আমরা অন্যগুলো অ্যাভয়েড করব। আচ্ছা ঠিক আছে স্যার। কারণ ডায়াজেপামের মধ্যে সেডাটিভ ইফেক্টটা বা এটার টক্সিসিটি ডেভেলপ খুবই রেয়ারলি আর কি, এগুলো এই কারণে ডায়াজেপামটা আমরা দেবো। নর্মাল কমপ্লিকেশনে ডায়াজিপামে কমে যাওয়ার কথা। হ্যাঁ। এবার আসি আমরা স্টেরয়েডের আলোচনাতে একটু আসি। স্টেরয়েডের আলোচনা থেকে আমরা কেন স্টেরয়েড শিখতে হবে এটা একটু জেনে রাখি। এখন তো আমাদের বাচ্চাদের মানে যে কোনো ডিজিজ, কাশি হলেই মানে তাদেরকে ওই যে ড্যাপ্লাকট সিরাপ দিয়ে দেয়, কটন সিরাপ দিয়ে দেয়, এরপরে ব্রঙ্কিউলাইটিস কটন সিরাপ, যে কোনো ডিজিজের মধ্যে এখন দেখা যাচ্ছে যে বাজারে গেলেই ফার্মেসি থেকে স্টেরয়েড দিয়ে দেয়। তো অ্যাকচুয়ালি স্টেরয়েড কোথায় কোথায় ব্যবহার হবে সেটা আমরা ডিজিজ স্পেসিফিক যখন আলোচনা করব সেখানে বলবো।
এখানে আমরা স্টেরয়েডের একটু ডোজটা আমরা দেখি। হাইড্রোকর্টিসন, কর্টিসনটা এটা ইনজেকশন কর্টিসন নামে পাওয়া যায়। এটাতে 2 ml এর একটা অ্যাম্পুল থাকে। তো এই 2 ml এর অ্যাম্পুলের মধ্যে 100 মিলিগ্রাম থাকে। এটার ডোজটা হচ্ছে 5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। 5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ যদি হয় তাহলে একটু দেখেন, 2 ml এর মধ্যে থাকতেছে 100 মিলিগ্রাম, তাহলে 1 ml এর মধ্যে থাকবে 50 মিলিগ্রাম। 1 ml এ যদি 50 মিলিগ্রাম থাকে তাহলে আমার 10 কেজির জন্য পাবে 1 ml, কারণ কেজিতে হচ্ছে 5 মিলিগ্রাম। তো কেজিতে যদি 5 মিলিগ্রাম হয় তাহলে 10 কেজিতে 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম মানে 1 ml। তো আপনি তো আর সেখানে ইয়া ইয়ে করে দিবেন না, জাস্ট এমএলটা মনে রাখবেন যে প্রতি কেজিতে 0.1 ml এর মতো। একটু লক্ষ্য করেন যে আমাদের যে ডায়াজেফামটা, এটাও প্রতি কেজিতে 0.1 ml, আর ডায়াজেফামের পরে হাইড্রোকর্টিসনটাও এটাও প্রতি কেজিতে 0.1 ml। এগুলো একটু একসাথে লিখে রাখবেন, তাহলে মনে থাকবে সবগুলো, যে হাইড্রোকর্টিসন আমার প্রতি কেজির জন্য 0.1 ml। আবার আমরা কালকে এমস্টেট পড়ছি, এমস্টেটের মধ্যে পড়ছি 0.075 ml, অথবা যদি একটু বাড়াই দেন সেক্ষেত্রে 0.1 ml দিয়েও মনে রাখতে পারেন এমস্টেট ইনজেক্টেবল ফর্মটা। এগুলো ব্যবহার হয় কারো ক্ষেত্রে, সাপোজ অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, অ্যাকুইট আর্টিকেরিয়া ডেভেলপ করলো, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইড্রোকর্টিসন দিলেন, যে বাচ্চার মা বাচ্চাকে নিয়ে আসলো, যে সকালবেলা খেলতে বের হলো, বাগানে গেল, এখন তার পুরা শরীর চাকা চাকা হয়ে গেল, হ্যাঁ, আর্টিকেরিয়াল র্যাশ নিয়ে আসছে পুরা, তখন ওই ক্ষেত্রে দেখা যায় একটা হাইড্রোকর্টিসন ইনজেকশন আপনি দিয়ে দিলেন। এরপরে মেইনটেনিং ডোজে ওরাল ফর্মে কয়েকদিনের জন্য আপনি কর্টান সিরাপ দিয়ে দিলেন আর অ্যান্টিহিস্টামিন দিয়ে দিলেন, ঠিক হয়ে গেল। প্রেডনিসোলনের আমরা ডোজটা দেখি। প্রেডনিসোলন ওরাল ফর্মে ব্যবহার হয়, বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় এখন ডেপ্লাজাকট। হ্যাঁ, ডেপ্লাজাকটের সেফটিটা প্রেডনিসোলনের তুলনায় একটু বেশি, সেই কারণে বাচ্চাদের ক্ষেত্রে ডেপ্লাজাকটটাইকে চয়েস করা হয়। সিরাপ হচ্ছে এটা কর্টান সিরাপ নামে পাওয়া যায়। কর্টান 5 মিলিগ্রাম পার 5 ml, মানে এক চামচে 5 মিলিগ্রাম থাকে। এখন এটার ডোজটা কতটুকু? এটার ডোজটা হচ্ছে মানে বিভিন্ন রেঞ্জে আছে, 0.1 থেকে শুরু করে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে পর্যন্ত আছে। এখন এভারেজ 1 মিলিগ্রাম পার কেজি পার ডে দেওয়া হয়। তো যদি 1 মিলিগ্রাম পার কেজি পার ডে দেওয়া হয় তাহলে বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে কটন সিরাপ কতটুকু পাবে, এটা কখন দেব সেটা আমরা পরে আলোচনা করব। এখন জাস্ট এতটুকু মনে রাখেন যে আমরা 10 কেজি ওজন, 10 কেজি ওজন যদি হয় তাহলে প্রতি কেজিতে হচ্ছে 1 ml, তাহলে বাচ্চা যদি 10 mg 10 মিলিগ্রাম পাবে। তাহলে 10 মিলিগ্রাম যদি আমরা তাকে দেই তাহলে আমার এক চামচে থাকে 5 মিলিগ্রাম, তাহলে সে দৈনিক 2 চামচ পাবে, 1 TSF বিডে। এখন নরমালি একটা সহজ হিসাব হচ্ছে, যেহেতু এটা রেঞ্জটা 0.1 থেকে 2 পর্যন্ত একটা রেঞ্জে আছে, তো 1 বছরের আগে যদি কাউকে দেওয়া হয় তাদেরকে হাফ TSF দেওয়া হয়, আর 1 বছরের পরে হলে 1 TSF দেওয়া হয়। তাহলে মোটামুটি খুব একটা সাইড ইফেক্ট হয় না, এতটুকু মনে রাখলে চলবে। তো প্রেডনিসোলনের চাইতে আমাদের যে ডেপ্লাজাকটটা আছে ওইটার ব্যবহারটা একটু বেশি, কারণ এটা সাইড ইফেক্টটা বাচ্চাদের ক্ষেত্রে এটা সাইড ইফেক্টটা একটু কম। ইভেন ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে এটা সাইড ইফেক্ট একটু কম। এটা অ্যাবভ 1 মান্থ, 1 মাসের উপরে থেকে এটা দেওয়া যায়। 0.2 মিলিগ্রাম থেকে 1.5 মিলিগ্রাম পর্যন্ত এটা ডোজ রেশিও। তো এটার ডোজের মধ্যে হচ্ছে 6 মিলিগ্রাম, প্রতি 1 চামচের মধ্যে থাকে 6 মিলিগ্রাম। তো বলা হয় যে কর্টান 5 মিলিগ্রামের ইকুইভ্যালেন্ট হচ্ছে ডেপ্লাজাকট, মানে প্রেডনিসোলনের 5 মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট ডোজ হচ্ছে ডেপ্লাজাকট 6 মিলিগ্রাম। সুবিধা কি, ডেপ্লাজাকটের সাইড ইফেক্ট একটু কম, এটা মনে রাখবেন। তো এটার ওজন কতটুকু? ওজন হলে, ওজন যদি 6 কেজি থেকে 12 কেজি হয় তাহলে আধা চামচ করে, আর 12 কেজি থেকে 20 কেজি হলে 1 চামচ করে। এখন আসি আমরা এনএসআইডির ক্ষেত্রে। তো বাচ্চাদের ক্ষেত্রে ভাইয়া জি বলেন। ভাইয়া ডেপ্লাজাকট এখানে কি কোনো ট্যাপার করার কোনো কিছু লাগবে, বা কয়দিন পর্যন্ত ডোজ দিতে পারবো? কয় কেজি পর্যন্ত বলতে? না, কত দিন কয়দিন পর্যন্ত দিতে পারবে সেটা? কত? কয় কয় দিন? জি, বাট কোনো ট্র্যাপার করতে হবে কিনা?
না, স্টেরয়েডের ট্যাপারিং এর কথা জিজ্ঞেস করছেন। স্টেরয়েড নরমালি 14 দিনের উপরে যদি যায় তাহলে 10 থেকে 14 দিনকে বলা হয় শর্ট কোর্স। হ্যাঁ, তো দেখা যাচ্ছে জি। মোটামুটি যদি 7 থেকে 14 দিন আপনি কাউকে দেন সেই ক্ষেত্রে ট্যাপারিং না করলেও হয়। কিন্তু এখন অলওয়েজ কারেন্ট গাইডলাইন গুলো বলে যে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 দিনের পরে গেলেও ট্যাপার করা লাগে। সেজন্য আপনি যেটা করবেন, যদি সর্বোচ্চ 7 দিন দেন তাহলে কোনো ট্যাপার করা লাগবে না। 7 দিনের বেশি যদি দেওয়া হয়, আর যদি ফ্রিকোয়েন্ট ডোজ দেওয়া হয়, অনেক বেশি পরিমাণ দেওয়া হয়, সেক্ষেত্রে 7 দিনের বেশি হলে একটু ট্যাপারিং করে দেবেন। থ্যাংক ইউ। আর যদি লো ডোজে দেন, একটা ডোজ আছে ফিজিওলজিক্যাল ডোজ। ফিজিওলজিক্যাল ডোজটা হচ্ছে যেমন একটা 60 কেজি মানুষের জন্য প্রতিদিন 7.5 মিলিগ্রাম হচ্ছে ফিজিওলজিক্যাল ডোজ। তো যদি কাউকে আপনি ফিজিওলজিক্যাল ডোজে দেন সেই ক্ষেত্রে কোনো ট্যাপারিং করা লাগবে না। এখন যদি অনেক বেশি হাই ডোজে দিয়ে দিলেন তাহলে সেই ক্ষেত্রে ট্যাপারিং করা লাগবে। কেন ট্যাপারিং করা লাগবে? কারণ আমরা যখন বাহির থেকে যখন স্টেরয়েড দেব, তখন আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে স্টেরয়েড মানে তৈরি হয় সেগুলো বন্ধ থাকে। তো হঠাৎ করে যখন আমরা বাহির থেকে এটা দেওয়া বন্ধ করে দেব, সাডেনলি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। সেই জন্য ট্যাপারিং করে বন্ধ করতে হবে। এক্ষেত্রে ট্যাপারিংটা কেমন আসতে পারে ডোজ হিসেবে? ট্যাপারিং এর ক্ষেত্রে সবসময় আমরা যে ডোজটা দেব প্রথমে ওইটাকে হাফ করে ফেলবো। হাফ করার পরে সাপোজ আমি 7 দিন দিলাম 1 চামচ করে, এরপরে 3 দিন মানে 7-এর অর্ধেক আমি 3 দিনে নিলাম, ওই 3 দিন আমার আধা চামচ করে চললো। হ্যাঁ, 7 দিন আমি 1 চামচ করে যদি 2 বার দেই, তখন আমার 7 দিন পরে যদি আমি 10 দিন পর্যন্ত বা 14 দিন দিই, তাহলে পরবর্তী আমার 3 দিন চলবে আধা চামচ করে 2 বার, এরপরে 3 দিন চলবে আধা চামচ করে 1 বার, এরপরে বন্ধ। এখন হ্যাঁ, স্টেরয়েড নিয়ে আরেকটা কোশ্চেন ছিল। ডক্সাডেক্সের ডোজ জি, আমার হসপিটালের মধ্যে অনেক মানে উপজেলা হেলথ কমপ্লেক্স, তো ওখানে অনেক সময় হচ্ছে কটসন সাপ্লাই থাকে না, ডেক্সামেথাসোন সাপ্লাই থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ডেক্সামেথাসোন সাপ্লাই দিতে হয় আর কি। তো আমি অন এভারেজ 1/3 এম্পুল বা হাফ এম্পুল বা 1 এম্পুল এভাবে দিই আর কি। এটা সম্পর্কে যদি একটু সঠিক আইডিয়া দিতেন। ডেক্সামেথাসোন মানে আপনার এখানে নাই, ডেক্সামেথাসোন আমাদেরকে স্টেরয়েডের যেটা আছে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডোজটা জানতে হবে। যদি আমরা ইকুইভ্যালেন্ট ডোজটা জানি তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমাদের যে আছে, যেমন প্রেডনিসোলন 6 মিলিগ্রাম সমান হচ্ছে ডেক্সামেথাসোন 1 মিলিগ্রাম। আমরা যে প্রেডনিসোলনের ইয়া আর যেটা আছে কটসনের কথা, যদি আমরা কটসনের কথা যদি চিন্তা করি, আমরা নরমালি আমাদের ইকুইভ্যালেন্ট ডোজটা হিসাব করা হয় প্রেডনিসোলন দিয়ে। তো প্রেডনিসোলন 6 মিলিগ্রাম এটা সমান সমান হচ্ছে 1 মিলিগ্রাম অফ ডেক্সামেথাসোন। জি। আর যদি আমরা কথা চিন্তা করি, প্রেনিসোলন কত ভাইয়া? প্রেডনিসোলন 6 মিলিগ্রাম মানে প্রেডনিসোলনের চাইতে আমার ডেক্সামেথাসোন 6 টাইম পাওয়ারফুল, এতটুকু একটু মনে রাখবেন। আর হাইড্রোকর্টিসনের যেটা আছে যে কটসন, যে আমরা কটসন কতটুকু দিব বা ডেক্সামেথাসোন কতটুকু দেব, তো এটা আমরা কটসন এবং হাইড্রোকর্টিসন এটা এজমার যে ক্লাসটা আছে ওখানে এটা নিয়ে আমরা টোটাল ডিটেলস আলোচনা করছি। এখানে এতটুকু একটু বলে রাখি যে হাইড্রোকর্টিসন বা কটসন যেটা আছে এটার 5 মিলিগ্রাম সমান হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট ডোজ হচ্ছে 0.2 মিলিগ্রাম। কটসনের 5 মিলিগ্রাম সমান ডেক্সামেথাসোন 0.2 মিলিগ্রাম। ডেক্সা মোর পাওয়ারফুল। ডেক্সা অবশ্যই পাওয়ারফুল। ডেক্সামেথাসোন হচ্ছে স্টেরয়েড গুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। আর ওইগুলোর মধ্যে হচ্ছে জাস্ট মানে মাইল্ড পাওয়ারফুল হচ্ছে হাইড্রোকর্টিসন। হাইড্রোকর্টিসনের চাইতে একটু উপরে আছে প্রেডনিসোলন, ওটার চাইতে আরো উপরে হচ্ছে ডেক্সামেথাসোন। আপনার ডেক্সামেথাসোন তো যে অ্যাম্পুল গুলো হসপিটালে সাপ্লাই থাকে ওইগুলোতে 1 ml থাকে, মেবি 1 ml এর মধ্যে 5 মিলিগ্রাম আপনার মেডিসিন থাকে। জি জি। 1 ml এ 5 মিলিগ্রাম থাকে না? জি ভাই। হ্যাঁ, তো ওইটা 1 ml এ 5 মিলিগ্রাম। হ্যাঁ, ওটা 1 ml। হ্যাঁ, আপনি একটু চুপ করেন, আমি একটু মানে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ডেক্সামেথাসোনের 1 ml সমান কতটুকু? 5 মিলিগ্রাম। ডেক্সামেথাসোনের 1 ml এর যে অ্যাম্পুলটা আছে সেখানে আপনার 5 মিলিগ্রাম মেডিসিন থাকে। হ্যাঁ,
তো এই 5 মিলিগ্রাম সমান আমার হাইড্রোকর্টিসন 100 মিলিগ্রামের ইকুইভ্যালেন্ট। তাহলে জি ভাই। বিষয়টা বুঝতে পারছেন? জি, ডেক্সার 5 মিলিগ্রাম, তাহলে আমি যদি কর্সন দিই তাহলে সেক্ষেত্রে 100 মিলিগ্রাম কর্সন দেওয়া লাগবে। হ্যাঁ, তো সেই জন্য আপনি যদি দেখেন একজনকে কর্সন আপনি 50 মিলিগ্রাম দিবেন, হাইড্রোকর্টিসন 50 মিলিগ্রাম দিবেন। এখন আপনার কাছে হাইড্রোকর্টিসন নাই, ডেক্সা আছে, তাহলে ডেক্সা আপনি হাফ এমপুল দেন। জি, এটা তো হাফ 10 এম্পুল টাইমস দেওয়ার জন্য। পাওয়ারফুল। মানে ডেক্সা আপনার হাইড্রোকর্টিসন থেকে 10 গুণ বেশি শক্তিশালী। হ্যাঁ, আমার হাইড্রোকর্টিসন 5 মিলিগ্রাম সমান, একটু যদি আমি বলি, হাইড্রোকর্টিসন 5 মিলিগ্রাম সমান হচ্ছে আপনার ডেক্সা 0.2 মিলিগ্রাম। তাহলে যদি 0.2 মিলিগ্রাম হয়ে থাকে তাহলে এটা অনেক পাওয়ারফুল না? জি ভাই। তাহলে ভাই পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আমরা তাহলে কি ডেক্সাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব? না, যদি ডেক্সা যদি প্রয়োজন হয়, যেমন এখন তো হাইড্রোকর্টিসনের পরিবর্তে এখন ডেক্সাটাই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, আপনার স্টেরয়েড তো স্টেরয়েড, কিছু আছে খুব পাওয়ারফুল, কিছু আছে লো পাওয়ারফুল। তো এখন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্লি রেসপিরেটরি ডিস্ট্রেস, আবার একবারে আর্লি অনসেট অফ নিওনেটাল সেপসিস এর মধ্যে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সেই ক্ষেত্রে তো মানে ডেক্সাটা দিয়ে শুরু করা হয় আর কি। হাইড্রোকর্টিসনের চেয়ে ডেক্সাটা দিয়ে শুরু করা হয়। ও আচ্ছা, না মানে আমরা চাইছিলাম হচ্ছে যে মানে যেহেতু সরকারি সাপ্লাই, এই কারণে এটা দেওয়ার জন্য আর কি। এমনি কটসন তো দিতে পারবো এই ক্ষেত্রে তাহলে। হ্যাঁ, দুইটার যে কোনো একটা দিতে পারেন। জাস্ট এতটুকু মনে রাখেন যে ডেক্সাটা কর্সনের চাইতে পাওয়ারফুল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি 10 গুণ বলছি, 10 গুণ না, 20 গুণ বেশি পাওয়ারফুল এটা। হাইড্রোকর্টিসন 25 মিলিগ্রাম সমান প্রায় আপনার হয়, ডেক্সা 1 মিলিগ্রাম হয়। অনেক বেশি শক্তিশালী, মানে এক এক জায়গাতে এটার ইকুইভ্যালেন্ট ডোজটা দেওয়া হয়েছে যে হাইড্রোকর্টিসন, যে আমার হাইড্রোকর্টিসন 20 থেকে 25 মিলিগ্রাম দেওয়ার যে কথা, আপনার ডেক্সা 1 মিলিগ্রাম দেওয়া একই কথা। এটা থেকে বাকি কথাটা একটু বুঝে নেন। আর কোনো প্রশ্ন জি আছে ভাই। এটা? এটা এটা ক্লিয়ার এটা? জি ভাই, আমার ক্লিয়ার হয়েছে ভাই। এবার আমরা যদি এনএসআইডি এর আলোচনাতে আসি, তো এনএসআইডি অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে এনএসআইডি যত সম্ভব অ্যাভয়েড করবেন, কারণ এনএসআইডি এর মোস্ট কমন সাইড ইফেক্ট হচ্ছে এটা কি করে, জিআইটি আপসেট করে। তো যে এমনিই তো বাচ্চাদের নাউসিয়া, ভমিটিং এই সমস্যাগুলো অনেক বেশি, এখন এই ক্ষেত্রে যদি জিআইটি আপসেট হয় তাহলে তো এটা আরো সমস্যা হয়ে যায়। এই কারণে বাচ্চাদের ক্ষেত্রে এনএসআইডি যত সম্ভব অ্যাভয়েড করবেন। যদি একান্তই প্রয়োজন হয়, যেমন কোস্টোকন্ড্রাইটিস অথবা কারো মানে কিছু হলো, আপনার ফ্র্যাকচার হলো, যদি এই ধরনের কোনো ইনজুরির ক্ষেত্রে এনএসআইডি লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, শুধু আইবুপ্রোফেনটা আমরা একটু দিতে পারি। এটা ফ্লামেক্স নামে পাওয়া যায়, এক চামচে 100 মিলিগ্রাম থাকে, ডোজটা হচ্ছে 5 to 10 মিলিগ্রাম। তো একটু সহজে মনে রাখি, 10 কেজি হলে আপনি আধা চামচ করে দিনে 3 বার দিতে পারেন, 1 চামচ করেও দিনে 3 বার দিতে পারেন। তো এখানে বলা হয় যে আইবুপ্রোফেন এটা একবারে জিআইটি আপসেট তো সব এনএসআইডি করে। তো এটা আইবুপ্রোফেনের ক্ষেত্রে বলা হয় যে এটা একবারে সবচেয়ে কম জিআইটি আপসেট করে, এবং এটার সাথে পিপিআই না দিলেও চলে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে মিনিমাম কত এজ থেকে আইবুপ্রোফেনটা ইউজ করাটা সেভ হবে? আপনি আইবুপ্রোফেন সেভ করবেন না, বাচ্চাদের ক্ষেত্রে সব সময় প্যারাসিটামল, যদি প্যারাসিটামলের পেইন না কমে তারপরে যে আইবুপ্রোফেন দেবেন। আর দিলেও 2 বছরের পরে, 2 বছরের আগে দেওয়াটা আহ, উচিত না। এবার আসি এন্টি আলসারেন্ট। তো এন্টি আলসারেন্ট বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা এন্টি আলসারেন্ট দেওয়া যায়, সেটা হচ্ছে ফেমোটিডিন। আর আরেকটা আছে ওমিপ্রাজল। এন্টি আলসারেন্টের মধ্যে ফেমোটিডিন আছে, ওমিপ্রাজল আছে। তো ফেমোটিডিনটা ফেমোডিন নামে পাওয়া যায়,
এটা সহজে ড্রপারের সাহায্যে প্রতি কেজিতে 1 ফোঁটা করে দিনে 2 বার। অনেক কিছু দেওয়া আছে, এত কিছু মনে না রাখি যে প্রতি কেজিতে 1 ফোঁটা করে পাবে। বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে 10 ফোঁটা করে দিনে 2 বার। আর যদি ওমিপ্রাজলটা দেওয়া হয়, ওমিপ্রাজল লো সেকটিল 10 মিলিগ্রাম নামে পাওয়া যায় ট্যাবলেট। ওটা ওজন 10 থেকে 20 কেজি হলে 10 মিলিগ্রাম করে দৈনিক 1 বার করে দেওয়া হবে। আর 20 কেজির উপরে হলে সেখানে 20 মিলিগ্রাম ডেইলি করে দেওয়া হবে। এগুলো তো গেল এখানের আলোচনা, মানে কমন কিছু। আরো কিছু আছে, যেমন সিমেথিকন আছে, প্লাকল ড্রপ নামে পাওয়া যায়। ওইগুলো যেটা মানে যে ক্লাসে মানে যে টপিকস এর আলোচনা, ওই টপিকস এর মধ্যে আমরা ওই ড্রাগস গুলো একটু আলোচনা করব। আর মানে আর যে ড্রাগস গুলো আছে এগুলো ইন জেনারেলি যেগুলো আলোচনা করছি এগুলো সব সময় মাথায় থাকতে হবে। আর বাকি যেগুলো আছে ডিজিজ স্পেসিফিক, যেমন কনস্টিপেশন হলে ল্যাকটুলেজ, এরপরে হচ্ছে গ্লাইসেপ সাপোজিটরি, মানে গ্লিসারিন সাপোজিটরি যেগুলো আছে আর কি। এরপরে অন্যান্য যে ডিজিজের মধ্যে যেগুলো হয় সেগুলো আমরা ডিজিজ স্পেসিফিক আলোচনা করব। আর অ্যান্টিবায়োটিক্স এর টোটালি 20টার মতো অ্যান্টিবায়োটিক্স আছে। আমরা পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের ডোজ ক্যালকুলেশনটা আলোচনা করব। অ্যান্টিবায়োটিকটা অ্যাকচুয়ালি আলোচনা আমরা করেছি, এটা এখানের মধ্যে ডিজিজের সাথে সাথে আলোচনা করব। আর ওটার আমাদের প্রিভিয়াস যে অ্যান্টিবায়োটিক্স প্রোটোকলের মধ্যে ওটার আলোচনা হয়েছিল, ওই ক্লাসটাও আমরা এখানে আপলোড দিয়ে দেব। তাহলে এটা একটা বাড়তি সবার জন্য সুবিধা হবে। অ্যান্টিবায়োটিক্স প্রোটোকলের যে ক্লাসটা আছে ওটা আমরা এখানে দিয়ে দেবো, ওটা আপনারা একটু দেখে নেবেন। আর ওইগুলো আবার সেকেন্ড টাইম অ্যান্টিবায়োটিক্সটা সবগুলো ইন জেনারেলি সব অ্যান্টিবায়োটিক্স এখানে একটা আপলোড দেবো ভিডিও। আর ওইটার পরবর্তীতে আমাদের প্রতিটা ডিজিজের সাথে অ্যান্টিবায়োটিক্স গুলো আবার আলাদা করে আলোচনা হবে। ভাইয়া ওই ফ্যামোটিটি নিয়ে একটা কোশ্চেন ছিল। ফ্যামোটিটি তো হচ্ছে সিরাপে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে ড্রপে কি দিব আমরা? হ্যাঁ, সিরাপে তো পাওয়া যায়। এখন সিরাপে যদি আপনি দিতে যান, এখন মানে আমরা তো এগুলো বাচ্চাদের অ্যান্টি আলসারেন্ট লাগে না, তাদের ক্ষেত্রে ওই যে এটি আপসেট হলে ফ্লাকল দিলেই মোটামুটি সেরে যায়। মানে সিমেথিকন যেটা আছে ওটা দিলেই সেরে যায়। কারণ আমরা চামচে যদি দিতে যাই সেখানে এটার ডোজটা মানে এটার কনসেন্ট্রেশনটা অনেক বেশি। দেখেন 5 ml এর মধ্যে থাকতেছে 40 মিলিগ্রাম। তো 5 ml এ যদি 40 মিলিগ্রাম থাকে তাহলে 1 ml এর মধ্যে থাকবে আপনার 10 কত 8 মিলিগ্রাম করে। 8 মিলিগ্রাম থাকবে। এইট। তাহলে 8 মিলিগ্রাম যদি থাকে, বাচ্চার ডোজ হচ্ছে 0.5 মিলিগ্রাম। তাহলে 8 মিলিগ্রাম হচ্ছে 16 কেজির বাচ্চা যদি হয় তাহলে সে 1 ml পাবে। এখন আমাদের যে বাচ্চাগুলো আছে, ধরুন 16 কেজি হলো না, তার 10 কেজি হলো, বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি, তাহলে 10 কেজি হলে তো সে 1 ml পাবে না। এখন 1 ml তো সে চামচের মধ্যে নিতে পারবে না, চামচটা থাকে 5 ml এর মেজারমেন্ট। এখন ওখানে হাফ টিএসএফ নিবে অথবা 1 টিএসএফ নিবে। মানে হাফ টিএসএফ নিলে দেখা যাচ্ছে 2.5 ml হচ্ছে, 2.5 ml হচ্ছে 20, আপনার মোটামুটি 20 মিলিগ্রাম। তো 20 মিলিগ্রাম হয়ে যায় আপনার 20 কেজি ওজনের। তো সেই জন্য আমরা প্রতি এই কেজিতে 1 ফোঁটা করে ওটা লিখে দিচ্ছি আর কি, যাতে করে যদি কাউকে দেওয়া হয় যাতে ড্রপারে করে খাওয়ায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরকম যদি হয় যে বাচ্চার বয়স দেখা যাচ্ছে যে 3 থেকে 3.5 ইয়ার্স, কিন্তু ওজন হচ্ছে হলো 10-12 কেজি বা 15 কেজি এর মধ্যে আছে, সেই ক্ষেত্রে এই বাচ্চাকে কিভাবে দিবে? এই ড্রপারের এই সাহায্যে দিবে নাকি? হ্যাঁ, চামচ? ড্রপারের সাহায্যে দিবে, ড্রপারের সাহায্যে, নাহলে ডোজটা একটু বেশি হয়ে যাবে। আমরা তো জানি এই যে অ্যান্টি আলসারেন্ট গুলো যদি হাই ডোজে হয়ে যায় তখন সেগুলো অ্যাসিড নিউট্রালাইজ করতে গিয়ে ব্যাকটেরিয়া গুলো আমাদের যে নর্মাল ফ্লোরা গুলো আছে অনেক সময় ডায়রিয়া করে দেয়। হ্যাঁ, সেই জন্য এগুলো একটু মানে সিউডোমেমব্রেনাস কোলাইটিস একটা ডিজিজ আছে, হয়তো সবাই জানেন, সেটাকেও মানে এগ্রাভেট করতে পারে। সেজন্য এগুলো একটু ডোজটা একটু মেনটেন করবে। আর ভাই আর লাগে একটা না, কথা, সেটা প্রথম কথা সেটা হচ্ছে একটা লাগে না, এগুলো খুব একটা ব্যবহার হয় না, আর হলে একটু কম করে করবেন এটাই। আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে হলো এই যে 1 ফোঁটা করে যে ভাইয়া দিনে 2 বার, মানে 2 বেলা করে যে এখানে দেয়া হচ্ছে, ধরেন একটু বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রেও, তাহলে সেই ক্ষেত্রেও যদি 1 ফোঁটা করে মানে 2 বারের এই হিসাবটা যদি 2 বার না হয়, তাদের একটু মানে এই হিসাবটাই যদি 1 বার করে দেয়া হয় রাত্রেবেলা, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে তার না, ডোজটা ঠিক রেখে রাত্রেবেলা শুধু চললো। না, কোনো সমস্যা নাই। এই একটা কোয়েশ্চন ছিল। জি বলেন। প্রথম লেকচারে সিরাপ
ড্রপ এগুলোর কিভাবে দেব? আপনার কোশ্চেনটা বুঝি নাই, সাউন্ডটা ক্লিয়ার আসে নাই, একটু আবার বলবেন কাইন্ডলি। বলছি প্যারাসিটামলের ডোজ আপনি প্রথম ক্লাসটা একটু দেখেন, আপনি প্রথম ড্রপ, ক্লাসটা মতো সিরাপ এবং সাপোজিটরির ক্ষেত্রে আলোচনা করব। আমি দেখি আপনি আমি প্রথম দেখেছি ক্লাসটা আমি মিস দেখেছি করছেন ওখানে তো। ইনজেকশন ফর্ম না, আমি দেখেছি এটা আমি পুরোটা দেখেছি, ওখানে ইনজেকশন ফর্মটা মিস হয়েছে। মানে ইনজেকশন ফর্মটা কিভাবে দেব প্যারাসিটামল? প্যারাসিটামল ইনজেকশন ফর্মটা আমরা ফিভার, যে ডিজিজ আছে ফিভারের মধ্যে আলোচনা করব। মানে ডিজিজে আলোচনা করবেন, তাহলে ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যে আমরা ইনজেকশন ফর্ম কখন দিব এটা আমরা ডিজিজে আলোচনা করব। যে ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ ডোজটা সেম। হ্যাঁ, এটা আমরা ডিজিজের ক্ষেত্রে আলোচনা করব, কাদের ক্ষেত্রে আমরা দেব ডোজ সেম। ওকে ভাই, তাহলে ঠিক আসসালামু আছে। আলাইকুম। অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। আমিন। ওকে ভাই, আমানিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।